25শে আগস্ট 2017। ভাবুন, মাত্র কয়েকটা সপ্তাহের মধ্যে 7.5 লাখ মানুষ তাদের দেশ ছেড়ে পালাচ্ছে। তাদের পেছনে জ্বলছে আগুন, আর সামনে সামনে শুধুই অজানা। এটা ছিল এক দেশত্যাগ, ইতিহাসের পাতায় লেখা অন্যতম ভয়ঙ্কর এক গণপলায়ন। তারিখটা ছিল 25শে আগস্ট 2017। সেদিন থেকে 7.5 লাখেরও বেশি মানুষ পালাতে শুরু করে, ঘরবাড়ি, সহায় সম্বল সবকিছু পেছনে ফেলে। উদ্দেশ্য শুধু একটাই, কোনোভাবে জীবনটা বাঁচানো। আর এই পালানোটা ছিল অবিশ্বাস্য রকমের দ্রুত। আসলে আধুনিক ইতিহাসে এত অল্প সময়ে এত বিশাল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রায় নেই বললেই চলে। মাত্র কয়েকটা সপ্তাহে একটা গোটা জনগোষ্ঠী তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে গেল। এবার এই সংখ্যাটা দেখে বোঝার চেষ্টা করুন। আজ বাংলাদেশে মোট রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় এই রকমই। আগের এবং পরের সব ঢেউ মিলিয়ে এখন 10 লাখেরও বেশি মানুষ শরণার্থী। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন এতগুলো মানুষ এভাবে নিজেদের জীবন হাতে নিয়ে পালাচ্ছিল? কি এমন ঘটেছিল যার জন্য তারা সবকিছু ছেড়ে আসতে বাধ্য হল? মিয়ানমারের সেনাবাহিনী কিন্তু এই ঘটনার একটা বেশ নিরীহ শোনায় এমন নাম দিয়েছিল। তারা এটাকে বলেছিল ক্লিয়ারেন্স অপারেশন। সেনাবাহিনীর ভাষ্যমতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি মানে আরসা নাকি কিছু পুলিশ পোস্টে হামলা করেছিল, আর সেটার জবাব দিতেই নাকি এই অভিযান। কিন্তু এটা ছিল স্রেফ একটা অজুহাত। তো একদিকে ছিল সেনাবাহিনীর বানানো গল্প, আর অন্যদিকে ছিল ভয়ঙ্কর বাস্তবতা। জাতিসংঘ এটাকে কি বলেছে জানেন? তারা বলেছে এটা ছিল এথনিক ক্লেনজিং বা জাতিগত নিধনের এক পাঠ্যপুস্তকীয় উদাহরণ। তাদের আসল উদ্দেশ্যটাই ছিল গণহত্যা। ফলাফল 350-রও বেশি গ্রাম একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। গ্রামের পর গ্রাম লিটারেলি মুছে ফেলা হয়। কি ঘটেছিল সেই গ্রামগুলোতে? চলেছিল এক ভয়াবহ নৃশংসতা। হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে মারা হয়। নারীদের ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। এমনকি ছোট্ট শিশুদেরও জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটে। স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলোতে দেখা যায় ম্যাপ থেকে যেন আস্ত একটা অঞ্চলই মুছে গেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন কি বলছে? তারা বলছে তথাকথিত নিরাপত্তা হুমকির জবাবে এই অভিযান চালানো হয়নি, বরং আসল হুমকির তুলনায় এই সামরিক অভিযান ছিল অনেক অনেক বেশি ভয়াবহ। এটা ছিল একটা পরিকল্পিত আক্রমণ। তো যখন এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল, তখন বাকি বিশ্ব কি করছিল? তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। এটা ছিল এক চরম নৈতিক ব্যর্থতার অধ্যায়। এই সময়ে আলোচনায় আসেন অং সান সুচি। ভাবুন একবার, যিনি গণতন্ত্রের জন্য লড়ে 1991 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, সেই তিনি 2017 সালের এই গণহত্যার সময় আশ্চর্য রকমভাবে নীরব ছিলেন। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, আজ তিনি সেই একই সেনাবাহিনীর হাতে 27 বছরের জন্য বন্দী। তার এই নীরবতা দেখে সারা বিশ্ব নিন্দার ঝড় তোলে। মানবাধিকারের একজন প্রতীক হিসেবে তার এই ভূমিকা ছিল এক কথায় চরম হতাশাজনক। কিন্তু প্রশ্নটা হলো, যদি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী চুপ করে থাকেন, তাহলে আর কে কথা বলবে? ন্যায় বিচারটা আসবে কোত্থেকে? এরপর আসে চূড়ান্ত আঘাত। ন্যায় বিচারের পথটা বন্ধ করে দেওয়া হয় একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, একটা রাজনৈতিক বাধার মাধ্যমে। ঘটনাটা হল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু চীন আর রাশিয়া তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে সেটা আটকে দেয়। এই রাজনৈতিক ঢালটার মানে কি দাঁড়ালো? এর মানে হল, কোনোরকম কার্যকরী আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়াই আর সম্ভব হল না। যারা এই অপরাধগুলো করেছে তারা একরকম দায় মুক্তি পেয়ে গেল। মানে বিশ্ব প্রথমে শুধু দেখছিল, আর তারপর বিশ্বকেই থামিয়ে দেওয়া হলো কোনো ব্যবস্থা নেওয়া থেকে। পরের পর্বে দেখবেন কক্সবাজার, পৃথিবীর বৃহত্তম শরণার্থী শিবির। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।